আপনি তো মৌলানা ভাসানীর সাথেও রাজনীতি করেছিলেন, এটা আমরা আগেও আলোচনা করেছি। হুম। মৌলানা ভাসানী সম্পর্কে অনেকে অভিযোগ করে থাকেন যে তিনি সাম্প্রদায়িকও হয়ে গেছিলেন, একটা সময় সাম্প্রদায়িক রাজনীতি করেছিলেন, এটা কতটুকু সত্য? কঠিন প্রশ্ন। ব্যক্তিগতভাবে এটা আমি আলোচনা করি, বলি আচ্ছা। এ সম্পর্কে, কিন্তু প্রকাশ্যে আলোচনায় আগে ওইভাবে কখনো আনে করেন? আনে নেই। হ্যাঁ। কিন্তু এটা আসলে ভাসানী অত্যন্ত সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে মুসলিম লীগ, ওখান থেকে তিনি সরে গেছেন মুসলিম লীগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পাকিস্তান আমলে। তখন যে বাঙালি মুসলমানের যে স্বদেশ প্রত্যাবর্তন শুরু হয়েছে, বাঙালিত্বে যাওয়া শুরু হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল, বাঙালিত্বে যাবার যে যাত্রা শুরু হয়েছিল, তাতে ভাসানীও শরিক হয়েছিলেন এক অর্থে, অনেকেই শরিক হয়েছিল। পাকিস্তানি পশ্চিমা শাসক শ্রেণীকে মোকাবেলা করতে গিয়ে বাঙালি মুসলমানের তখন বাঙালি না হয় উপায় ছিল না, ফলে ধর্মকে সাময়িকভাবে কেউ বর্জন করেছিল, কেউ স্থগিত চাপা দিয়ে রেখেছিল, কেউ একটু পেছনের দিকে রেখেছিল, কেউ বাদই দিয়েছিল। আমাদের প্রজন্মের উত্থান তো 60-এর দশক হলো ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করে এক অর্থে। কোনো ধর্ম নাই, খালি আমাদের যে মানে লোকায়ত যে পরিচয় বা লোকবাদী বা সেকুলার যে পরিচয়, এটা নিয়ে দাঁড়াতে হবে। নির্ভেজাল জাতিগততম চলে আসে, জাতীয় বাঙালি হিসেবে আমাদের যে পরিচয় সেটা নিয়ে দাঁড়ানোর আকাঙ্ক্ষা, এটা আমাদের প্রজন্মের মধ্যে খুব বেশি দানা বেঁধেছিল। তো ভাসানী তো খালি জননেতা না, উনি তো পীর ছিলেন আবার। খুব ইন্টারেস্টিং, কিন্তু ভাসানী মস্ত বড় পীর ছিলেন। আমরা শুনতাম তার লক্ষ লক্ষ মুরিদ, তবে তার যে প্রচুর মুরিদ ছিল সেটা হ্যাঁ আমি দেখেছিলাম। প্রচুর বিপুল সংখ্যক তার মুরিদ ছিল। এক সময় তিনি তো মুরিদ হিসেবে পীর হিসেবেই দাঁড়িয়েছিলেন আসামে। তারপরে কৃষক আন্দোলন করতে করতে তার ট্রান্সফরমেশন, রূপান্তর হলো আরেকভাবে। মুসলিম লীগ নেতা হলেন আসামে, সেখান থেকে পূর্ব বাংলায় এসে উনি এখানে আবার সেকুলার রাজনীতির দিকে যাত্রা শুরু করলেন একটু করে। ওই যে আওয়ামী লীগ করলেন, প্রথমে আওয়ামী মুসলিম লীগ, পরে মুসলিম লীগ শব্দ বাদ দিলেন, এটার উদ্যোক্তা তো উনি। হ্যাঁ। আচ্ছা, ওখানে গিয়ে আবার সরওয়ার্দী মুজিবের সঙ্গে তার দ্বন্দ্বের জায়গা। সরওয়ার্দী মুজিব হচ্ছে পাকিস্তান পন্থী, পুরোপুরি পাকিস্তানবাদী, উনি আবার পাকিস্তান, তখন পাকিস্তানবাদী না। 56-57 সালে ওই যে কাকদামারি সম্মেলন, তো উনি মোটামুটি পাকিস্তানকে সালাম আলাইকুম দিয়ে দিলেন পশ্চিমাদেরকে। 56 সালে? হ্যাঁ, ইঙ্গিত দিয়েছেন সালাম আলাইকুম কথাটা বলছেন, যদি তোমরা এরকম করতে থাকো আমরা তোমাদের কাছে মানে আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কথা বলছে, সালাম দিতে বাধ্য হবো আর কি। কথাটা ঠিক হবো মনে নেই, এরকমই কথা। মোট কথা বিদায়। বিদায়, হ্যাঁ, বুঝতে পেরেছি, ইঙ্গিত করেছিলেন আর কি। এই দিকটা তার ছিল। কিন্তু 57 সালে ন্যাপ হওয়ার পরে যেটা হয়েছে, এটা তার বিশাল একটা রূপান্তর আমি বলবো। সেটা কমিউনিস্টদের কারণে। উনি কমিউনিস্টদের বেসটা পেলেন। আচ্ছা। কমিউনিস্টরা তো ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাসই করে না, এমন ধর্মই বিশ্বাস করে না থিওরিটিক্যালি। কেউ ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পারে, কিন্তু তত্ত্বগতভাবে মার্ক্সবাদে ধর্মের জায়গা নাই। তো ফলে কমিউনিস্টরা তো একটা ধর্মমুক্ত বা ধর্মহীন একটা রাজনীতির ভিত্তি দিয়েছিল তাকে। উনি ওইটার উপরও মানে পদচারণা শুরু করেছিল, ওখানে পা রেখেছিলেন, ওটার উপর দাঁড়িয়েছিলেন। দুর্নীতি ছিল, ওদের তার পীরগিরিও ছিল পাশাপাশি। ওখানে তো ঝাড়ফুঁক করতেন, লোকে আসে পানি পড়া খাওয়ার জন্য, নেওয়ার জন্য দিতে, দেখেছি। ওইটা তার আর একটা দিক। আবার এদিকে যেমন আমি নিজে কানে শুনেছি, একটা আলোচনা হঠাৎ করে আমি হাজির হয়েছি, তখন তিনি বলছেন, আমি ওই সময় উপস্থিত, মানে তার মানে কর্মীরা অভিযোগ জানাচ্ছিল যে লোকে আমাদেরকে নাস্তিক বলে। তখন বলতে, আপনাদের কারা নাস্তিক বলে না কি বলে তা নিয়ে চিন্তা করেন কেন, সেটা সামলাবার জন্য তো আমি আছি, আপনারা নিশ্চিন্ত মনে আপনাদের কাজ করে যাবেন। এই হলো ভাসানী। তো তাকে তো আর কেউ নাস্তিক বলতে পারতো না, কমিউনিস্ট বলার উপায় ছিল না, অথচ কমিউনিস্টের নেতা। এটা তার একটা অদ্ভুত দিক। সবচেয়ে বড় কথা হচ্ছে তার ন্যায়ের প্রতি, দরিদ্র নিপীড়িত মানুষের প্রতি
এটা আলাদা আনুগত্য মানে মমত্ববোধ কাজ করতো। এটা থেকে সবার থেকে মানে বিদ্যমান যে রাজনৈতিক নেতা যারা ছিল এদের থেকে মুজিব, আলাদা করে সোহরাওয়ার্দী। মুজিব এদের থেকে একেবারে ভিন্ন করেছিল এই জিনিসটা, তার এই বৈশিষ্ট্য। এটা থেকে যেটা হয়েছে উনি তিনি মানে কমিউনিস্টে খুব নিকট হয়েছিলেন, ঘনিষ্ঠ হয়েছিলেন, আপন মনে করতে চাইতেন তাদেরকে। অন্তত কমিউনিস্টের সমস্যা ছিল এরা ওই মতান্ধ, আমি বলি এদেরকে, যা কেতাবে পড়েছে এর অ্যাকচুয়ালি দিক ওদিক হওয়ার উপায় নেই। হ্যাঁ, এবং এরা তো যার যার দেশে বিপ্লব করেছে, লেনিনের বই আছে, মাও জেদুংয়ের বই আছে, এরা তো সবল নেতা। ওই বইগুলো পড়ে মনে করে এইভাবে আমাদের করতে হবে। আমার দেশের কি পরিস্থিতি, কিছু প্রেক্ষাপট তো আলাদা, ভিন্ন। বুঝতো না, বুঝতে চাইতো না, কথা বলা খুব মুশকিল হতো। আমি তো এই রাজনীতির সঙ্গে ছিলাম, কি বিপদ হয় ভিন্নভাবে বললে এটা আমার খুব ভালো জানা আছে। আমি দেখেছি, আমি নিজে তার বলি হয়েছি বা ভুক্তভোগী হয়েছি, শিকার হয়েছি, ভিকটিম হয়েছি। স্বাধীনভাবে চিন্তা করার জায়গা ওইভাবে ছিল না। আর আমাদের সমাজ তো পশ্চাৎপদ সমাজ, খুব পশ্চাৎপদ। কেবল মুসলমানরা আধুনিক শিক্ষায় আসছে, আমাদের আগের প্রজন্ম, জাস্ট আমাদের বাবারা, আমার বাবা এবং তার সঙ্গী সাথীরা, এরা কেবল লেখাপড়া আধুনিক শিক্ষা নিয়ে আসছে, কেবল ইয়ে করছে। সেকেন্ড জেনারেশন আমরা, এই যে আব্দুল মতিন বা যারা ভাষা আন্দোলন করেছিলেন, আমাদের কিছু অল্প সিনিয়র, বেশি সিনিয়র তো না, আমাদের একই জেনারেশন, আমরা তো একই জেনারেশন। আমরা একটু পরবর্তী, ওনারা একটু আগের। আমরা 60-এর দশকে গিয়ে পড়েছি, ওনারা 50-এর দশক। হ্যাঁ, এইটুকুই পার্থক্য আমাদের, 8 বছর 7 বছর 5 বছর এরকম পার্থক্য আমাদের বয়সের ও সময়ের পার্থক্যটা। আমরা এই যে ভাষা আন্দোলন দিয়ে যে যাত্রা হয়েছে, এই যাত্রা থেকে আমরা ভিন্ন জায়গায় চলে গেছি। তারপরে এই যুক্তিবাদ এসছে, মার্ক্সবাদ এসছে, কমিউনিজম, তার কমিউনিস্ট মতাদর্শের দার্শনিক দিকগুলো এসছে। এটা একটা বিস্ময়কর যুগ, এটা এক কথায় বোঝানো খুব কঠিন, এটা আর একটা আলোচনায় যেতে হয়। অদ্ভুত একটা যুগ। কিভাবে ছেলেরা ব্যগ্রভাবে বই পড়তো, কিভাবে একটা বইয়ের জন্য খুঁজে বেড়াতো, মাইলের পর মাইল ঘুরতো, কার কাছে একটা বই পাওয়া যায়, এগুলো আমি দেখেছি। আমিও তো তাদের একজন, ওই জেনারেশনেরই। ওই জেনারেশন, একটু অদ্ভুত জেনারেশন জন্ম নিয়েছিল দেশে, এই সমাজে। মানে আমার তো পড়াশোনা করে ইয়ের ভেতরে, ক্লাস 10-এর ভেতরে আমি কত বই যে পড়েছিলাম, দর্শনের ইতিবৃত্ত থেকে তো মনোরঞ্জন রায়ের, আরো মানে প্রাচীন সমাজের ইতিহাস, তোমার মহাকবি কালিদাসের সংস্কৃতের কাব্য বাংলা অনুবাদ মেঘদূত। মেঘদূত মেঘদূত পড়েছিলাম ক্লাস 10-এর মধ্যেই। পাশের বাড়ি সংস্কৃত, বাংলা এলাকা সংস্কৃত, সেটাও পড়তাম ওই ধ্বনি মাধুর্যের জন্য, বোঝার চেষ্টা করতাম। আমি তো সংস্কৃতও শিখেছিলাম একটু কিছু কিছু করে। যাই হোক, তো এটা আমি একা না, কিন্তু আমি একা না, আমাদের প্রজন্মের এই আরো অনেকে আমি দেখতাম এরকম। আমি এক পাগলকে দেখেছিলাম, সে যে বই পেত ভালো লাগলে পড়ার জন্য নিত, খুব ভালো লাগতো, পুরো বই সে নোট বই কিনে ওর মধ্যে পুরো বই সে কপি করতো, লিখে রাখতো, নকল করতো। এই যদি লেখা তার হঠাৎ কখনো দরকার হয়, কোথায় পাবে? লোকের বই দিয়ে দিতে হবে। স্তূপ, আমি তার ঘরে এক কোণে দেখেছিলাম নোট বইয়ের স্তূপ ছিল। এইটা একটা অদ্ভুত প্রজন্ম। এই প্রজন্ম আমরা আসলে পাকিস্তান ভাগার দিকে চলে গেছিল, রাজনীতির দিকে। মৌলানা ভাসানী আমাদের সবারই ছায়া দিতেন, উনি চাইতেন দেশে একটা বিপ্লব হোক, বলতে না। আচ্ছা, আমি তো বিপ্লব করতে পারবো না, বিপ্লব আপনারা করবেন বা তোমরা করবে, আমি তোমাদেরকে সাহায্য করব, সহযোগিতা দেব, বিপ্লব তোমাদেরকে করতে হবে। আচ্ছা। আবার কোন কথা, আমার এখন বয়স হয়ে গেছে, আমি এই বুড়া বয়সে কি বিপ্লব করতে দেবো? বিপ্লব আর তোমরা করো, আমি তোমাদের সঙ্গে আছি, পেছনে থাকবো, তোমাদের সাথে থাকবো, আমি সামনে দিতে পারবো না, বিপ্লব করতে পারবো না, নেতৃত্ব দিতে পারবো না। এই বুড়া বয়সে কি আর আমার পক্ষে সেটা সম্ভব? এই যে বলতেন। আচ্ছা, কিন্তু এইটা হচ্ছে মৌলানা ভাসানী।
এইটা 71-এর পরে কিন্তু এই ভাসানী কমিশন সব বিপ্লব করবে বলে তাকে পরিত্যাগ করে চলে গেল। আচ্ছা। সবাই চলে গেল তাকে ছেড়ে দিয়ে। আগে মৎস্যবন্ধীরা গেছিল, তারা বিপ্লব না করার জন্য গেছিল, না করে না যাতে বিপ্লব করতে না হয়, শান্তিপূর্ণ উপায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ভাসানী তো হচ্ছে মানে লড়াইয়ের মানুষ, জ্বালো জ্বালা আগুন জ্বালো স্লোগানের মানুষ, বিপ্লব করতে হবে এই দেশে। 3 বন্ধুরা জুটলো তার সঙ্গে, মানে থাকলো, তার শক্তি ভিত্তি হলো। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সব তাকে ছেড়ে চলে গেল। আরো অনেক এখানে ভাসানী সম্পর্কে বলতে গেলে আরো অনেক কথা আসে, এবং কমিউনিস্টদের যে মতিচ্ছন্নতা, ভ্রান্তি, কি বলবো, এগুলো প্রসঙ্গত চলে আসে। এবং এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির জটিলতা আছে, ভারত চীন আর সোভিয়েতের দ্বন্দ্বের বিষয়গুলো আছে, চীনের ভূমিকার বিষয় রয়ে গেছে, এগুলো আসে আলোচনায়। এগুলো এত সংক্ষেপে আলোচনা করা যাবে না, তবু আমি ইঙ্গিত দিতে যাচ্ছি তোমাকে খুব সংক্ষেপে। 72 সালে এই ভাসানী কিন্তু ভিন্ন রকম হয়ে গেলেন। 71 তো ভারতের কেউ বলে বন্দী হয়েছিলেন, গৃহবন্দী তো বলে আর কি। আমি ওনাকে জিজ্ঞাসা করিনি কখনো, সংকোচ লাগতো, বা জানতাম যে ওনাকে আটকে রেখেছিল। তো বন্দী ঘোষণা করার তো দরকার হয় না, আটকে রেখেছিল, তাকে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়ার সুযোগ তার রাখেনি। তার মানে কেউ হয়তো ওনার সাথে দেখা করতে চাইতো, তাকে ঢুকতে না দেওয়া না, হতো না। ওগুলো মানে ভাষাটির কাছে যাওয়া সম্ভব ছিল না তখন। হ্যাঁ, আর মানে ন্যাপের লোকরা যাবে কেন তার কাছে? ও তো যুদ্ধই করতে পারছে না, যুদ্ধ যাওয়ার কথা কমিউনিস্ট, তারা তো ভাষা ছেড়ে চলে গেছে তখন, তারা নিজেরাই বিপ্লব করবে, ভাষানে কিন্তু হবে না, করতে গেছে বিপ্লব। তো তার ভারতেও তাদের যাওয়ার উপায় নেই, বা ভারতে ওইভাবে খোলাখুলি ঘোরাঘুরি করা বা ভূমিকা নেওয়া সম্ভব না। ওইভাবে যে কিছু কিছু চেষ্টা করেছে, কাজ যাবার টাবার খুচরা কিছু চেষ্টা করেছে, সেভাবে পারে নাই। যাই হোক, তো 72 সালে ওনাকে যখন দেখলাম, তখন দেখলাম এই ভাষা নেই, আর সেই অসাম্প্রদায়িকতার নেতা আর নাই। উনি তখন সত্যি সাম্প্রদায়িক হয়ে গিয়েছিলেন। আচ্ছা, এটা আমি বুঝি, যে ভিত্তির উপরে দাঁড়িয়ে প্রগতির রাজনীতি করেছিলেন, সেই ভিত্তিতে তার সঙ্গে ছিল না। আচ্ছা, এটা আমার একটা ঘটনা, যে আমি আরো ভাসানী সম্পর্কে বোঝার আমার মানে একটা উপলব্ধিগত ব্যাপার আছে, তো এটা অনেকখানি বুঝেছি বা বোঝার চেষ্টা করছি আমার মতো করে। 72 সালে জুন মাসে, তখন আমি পার্টি তো অনেক আগে আমি বাদ, 71-এর পরপর আমি পার্টিতে বক্তব্য দিলাম, কুরবান কমিউনিস্ট পার্টিতে, গোপন পার্টি, তো বক্তব্য দিলাম যে আমাদের লাইন পরিবর্তন করতে হবে। আমাকে পার্টিতে এই বক্তব্যটা পার্টিতে আমি প্রচারও করতে বললাম, আমার পার্টি থেকে বহিষ্কার করে দিল, ফুরিয়ে গেল পর্ব। তারপরে ন্যাপ করব, তো জুন মাসে মৌলানা ভাসানী একটা ট্যুরে বেরোলেন, এই ফরিদপুর ওই বেল্ট, মানে যশোর হয়ে কুষ্টিয়া হয়ে উনি আবার ঢাকায় ফিরবেন, বক্তৃতা মিটিং করবেন কতগুলো। তো আমি তার সঙ্গে একটা গাড়ি বহর নিয়ে যাচ্ছে, আমি কার সঙ্গে ছিলাম খেয়াল নাই, 2-3টা বোধহয় ট্যাক্সি ছিল, কার ছিল, আমি একটাতে ছিলাম। তো এখানে আরিচার এখানে, সরি আরো আগে মানিকগঞ্জ, এইখানে উনি একটা বক্তৃতা দিলেন, পথসভা। সেখানে বললেন কে হিন্দুরা, হঠাৎ করে হিন্দুরা, আমরা আমি যে আকাশ থেকে পড়েছি শুনে বলছেন যে তোমরা সাবধান, বেশি বাড়াবাড়ি করো না, এদেশে শতকরা 80 জন লোক মুসলমান, 80 জনই বোধহয় বলেছিলেন মুসলমান, যদি তারা প্রস্তাব করে তোমার বাচ্চা যাবে, বক্তৃতা বলছে পাবলিক মিটিং, সর্বনাশ, ভাসানী কি কথা বলে, এই লোকের সঙ্গে রাজনীতি করবো আমি, কি করে করবো? এরপরে ইয়েতে গেলে আরিচা, ওই দিক দিয়ে তো নদী পার, তখন তো ঘাট, সেখানে আরেক বক্তৃতা একই কথা উনি বললেন। আমি মহাবিপদ, এই লোকের সঙ্গে রাজনীতি করাই যাবে না। হ্যাঁ, তারপরে উনি এরপর হচ্ছে এই 2 জায়গায় একই কথা মোটামুটি বললেন।
তো আলাপের সুযোগ আমার হয়নি। ঝিনাইদহেতেও মানে আমার এবং ওনার বাবার একটা সভা, আমরা ঝিনাইদহ পৌঁছেছি, দুবেলায় খাবার রেস্ট কারে গেছি, পৌঁছে যাওয়ার পরে ওই দিনই পৌঁছেছিলাম আর কি, বিকাল জনসভা। তো দুপুরে ভাত খেয়েছিল উনি, আমি খাবার হয়েছে, আমি গিয়ে হাজির হলাম আমার সঙ্গে কথা বলার জন্য। এই 1 ঘন্টার কিছু বেশি তার সঙ্গে কথা বললাম। আমি বললাম ওনাকে, এখন মানে আমার কাছে তো আমি বললাম যে দেখেন আমাদের একটা ফেজ হয়েছে, পূর্ব বাংলা স্বাধীন হয়েছে, বাংলাদেশ নাম দিক আর যাই দিক, এটা পূর্ব বাংলা, ওটা স্বাধীন হয়েছে, আমাদের রাজনীতির কিছুটা তো হয়েছে, এখন আমাদের পশ্চিমবঙ্গকে ইয়ে করা উচিত, আমাদের সঙ্গে আসতে বলা উচিত। আমার চিন্তাটা হচ্ছে উনি অন্তত ওই সাম্প্রদায়িক রাজনীতিতে ওনার অ্যান্টি ইন্ডিয়ান, আমি এটা বুঝেছি, ভারত বিরোধী, হিন্দু বিরোধী যেন অ্যাপ্রোচটা না দেন। তো ওরে আমি বললাম যে যুক্ত বাংলা আপনি যদি বক্তব্য দেন সেটি ভালো হবে আমাদের, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলে। আর হ্যাঁ, আমাদের এইটা বললে তাহলে আমরা অসাম্প্রদায়িক রাজনীতি যেমন করবো, তেমনি ভারতে আমাদের মিত্র হিসেবে পশ্চিমবঙ্গকে পাবো। আমরা অন্তত ওই অ্যাপ্রোচটা রাখি, আমাদের বোধ হয় এটা ভালো হয়। যা ঘন্টাখানেকের মতো, আমি তো এখন কয়েক মিনিট 2-3 মিনিটে বলছি, এটা 1 ঘন্টা 1 ঘন্টা তো তাকে আমি বোঝালাম, একেবারে রুদ্ধতার বৈঠক, আর কেউ ছিল না, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। খাওয়ার পরে উনি বিশ্রাম নিচ্ছেন, সেই সময় আমি বললাম, এরপরে বেরিয়ে সবাই যাবেন। তো উনি শুনলেন, উনি খুব মনোযোগ দিয়ে, আমি তো তার মানে এত ছোট মানুষ, হ্যাঁ, কত বয়স তখন আমার, 30-এর মতো বয়স, তার বেশি তো না, ওইরকমই। তো উনি মিটিংয়ে গেলেন, গিয়ে যুক্ত বাংলা কায়েম করো বক্তৃতা দিতে। হ্যাঁ, বক্তৃতা। আমি এক কথা বলছি, এটাই উনি ওনার মতো করে বক্তৃতা হয়তো বললেন। আচ্ছা, আমি যাক, এবার কাজ হয়েছে, সাম্প্রদায়িকতা গেছে, হিন্দুরা ভাইসা যাবে গেছে, আচ্ছা গেল। নেক্সট হচ্ছে যশোর, একই বক্তৃতা উনি দিলেন। তো আমার ঢাকায় কাজ ছিল, আমি খুব খুশি, খুশি মনে ফিরে আসছে। হ্যাঁ, খুশি মনে ফিরে আসছে। যাক, সাম্প্রদায়িক রাজনীতি অ্যাপ্রোচ থেকে ওনাকে সরানো গেছে, উনি মেনে নিয়েছেন। এরপরে হচ্ছে বর্ডার, কোটচাঁদপুর না কোন জায়গায় সভা হয়েছে, আমি পরে শুনেছি, সেইখানে উনি যুক্ত বাংলা বাদ, হঠাৎ করে আঙুল দিয়ে দেখে ভারত বর্ডারের পাশে আঙুল দিয়ে দেখাচ্ছেন, বাবুরা সবুর করো, গোল টুপি চড়াবো মাথায়, এটা ভাষা নেই। তারপরে উনি, আমি যেটা বুঝি, উনি দেখছেন মানিক নাই, তো যুক্ত বাংলাটা করবে কে, লোক তো নাই, লোক নাই। আর তখন আসলে অ্যান্টি ইন্ডিয়ান একটা ইয়ে থেকে এক ধরনের মানে সাম্প্রদায়িকতার আবহাওয়া কিন্তু দেশে মানে ছড়িয়ে পড়ছিল। আর বামপন্থীদের তো ভিকটিম হয়েছিল ভারতে, অনেকে মারা গেছে, ভারতীয়দের মানে ইন্ডিয়ান আর্মিরা তো মারা গেছে, মুজিব বাহিনী দিয়ে, ওই সকল মুক্তি বাহিনী, মুক্তি বাহিনী আর মুজিব বাহিনী, বিএলএফ, হ্যাঁ, বেঙ্গল লিবারেশন ফোর্স, এ তো হচ্ছে ইয়ে কি বলে, মুজিবের আন্ডারে বাহিনী, বামপন্থীদের মেরে টেরে বেরিয়েছিল আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এই তো ক্ষোভ তো একটা আছে, তো অ্যান্টি ইন্ডিয়ানটা মানে, আর হিন্দু হয়ে গেছে আর কি, অ্যান্টি ইন্ডিয়ান, আবার হিন্দুদেরও কিছু সমস্যা আছে। এরা তো তখন মানে অন্ধ মুজিব ভক্ত, অন্ধ আওয়ামী লীগ ভক্ত, পাইছেন ভেঙেছে। ও আচ্ছা আচ্ছা, এদের তো আর রাজনীতি কোনো কিছু বোঝার দরকার নেই। হিন্দুরা, সাধারণ হিন্দুরা, এই সাধারণ মুসলমানের এপিট ওপিট আর কি, এই বুদ্ধিবৃত্তির দিক থেকে খুব একটা উন্নত না। তো এইভাবে ওরা অ্যাক্ট করেছে বা রিয়াক্ট করেছে, এইটা আবার সাহেব মুসলিম কমিউনিটি থেকে যারা এসেছে, লেফট পলিটিক্সে, তাদেরকে প্রভাবিত করেছে। আর এরা তো সিরিয়াস পলিটিক্স ওইভাবে না, সিরিয়াসরা তো যুদ্ধ করছে তখন, বিভিন্ন ইয়েতে মারা যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ইয়ে যেটা মানে ভাসানীর সম্পর্কে যে বলতে গিয়ে যে বলছি, এরপর তো আমি ঢাকায় পেলাম, শুনলাম ভাসানীর পরে
অনেকটাই সাম্প্রদায়িক ইয়েতে মুভ করছিলেন, সরে গেছিলেন। আপনি তো এতদিন প্রায় মৌলানা হোসেন সম্পর্কে আপনার এই মূল্যায়নগুলো প্রকাশ্যে তো কখনো বলেননি বা লেখেননি কোনো পাবলিক ইয়েতে, এগুলো মূলত ব্যক্তিগত আলোচনাতেই মূলত বলতেন। হ্যাঁ, আচ্ছা, আসলে ভাসানী সম্পর্কে প্রচার এবং অপপ্রচার দুটো এত বেশি, খুব সতর্ক আমাকে থাকতে হতো। আরেকটা জিনিস হচ্ছে, ভাসানীর মূল্যায়নে ইতিবাচক দিকটা এত বড় আমার কাছে মনে হয়েছে আচ্ছা, যে তার এই নেতিবাচক দিকগুলোকে ওইভাবে গুরুত্ব দেওয়াটা উচিত মনে করিনি আমি। এমনি তার বিরুদ্ধে প্রচুর প্রচার আছে, বিশেষ করে আওয়ামী লীগের দিক থেকে আছে, আর মস্কোপন্থী কমিউনিস্টরা, হ্যাঁ, ওরা মস্কোপন্থী কমিউনিস্টদের ভূমিকা এক অর্থে তাদের কিছু ইতিবাচক দিক আছে, নাই তা না, তবে সামগ্রিকভাবে খুব ক্ষতিকর ওদের ভূমিকা। আচ্ছা, এরা আসলে মানে ভারতপন্থী বলতে পারো, শুধু ভারত, অন্ধ ভারতপন্থী এক অর্থে। এরা অন্ধ ভারতপন্থী হওয়াটা, ভারতপন্থী মানে এখন মানে ইসলামের সমস্যা আছে, কিন্তু সেজন্য তো আমাদের ভারত পূজারী হওয়ার কোনো কারণ নেই। তাই না? আমাদের তো নির্মোহভাবে তো বোঝার চেষ্টা করতে হবে। রাজনীতিতে কৌশলের প্রয়োজন হতে পারে, কিন্তু কতগুলো নৈতিক প্রশ্ন, নীতিগত প্রশ্ন তো ছাড় দিতে নাই, সেখানে নির্মোহভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, মূল্যায়ন করতে হয়। এইটা ভারতের যে সবকিছুই ভালো হবে তা তো না। হ্যাঁ, এটা মস্কোপন্থীরা করতো না। এবং ভারত যেহেতু পাকিস্তান ভেঙেছে, সুতরাং তাদের কাছে ভারত মানে বিশাল বিশাল কিছু মনে করে কোনো দোষ ত্রুটি থাকতে পারে না। এই যে অন্ধত্ব ভারতের প্রতি, এরা খুব ক্ষতি করেছে। ভাসানীর মূল্যায়নের ক্ষেত্রে এরা ভাসানীর নেতিবাচক দিকগুলোকে খুব বড় করে দেখেছে। আর এই মস্কোপন্থী কমিউনিস্ট যাই হোক, এরাও তো এই সমাজেরই মানুষ, এই আমাদের এই মুসলিম সমাজের মানুষ, যারা বেসিক্যালি খুব ছোট মনের। পিকিং হলো অনেকটা তাই, ওই মস্কো হলো অনেকটা তাই, ছোট মনের যারা, সংকীর্ণ। আমি তো বাঙালি সমাজ, মুসলিম হিন্দু দুটো সমাজে দেখেছি, বাঙালি আজ হল খুব সংকীর্ণ। মৌলানা ভাসানী তো সেই জনগোষ্ঠীরই আসলে নেতা ছিলেন। হ্যাঁ, ছিলেন। তাকে সেভাবে আমাদের মূল্যায়ন করতে হবে, তাকে এই জনগোষ্ঠীর নেতা হিসেবে দেখতে পারতে হবে। এটাও কিন্তু ত্রুটি সবকিছু নিয়েই তো তিনি জননেতা, আর জননেতারা সমাজের গড় চেতনার মানকে প্রতিনিধিত্ব করে, এটা বুঝতে হবে আমাদের। সেইখানে থেকে তার সামগ্রিক যে দৃষ্টিভঙ্গিটা কি রোল প্লে করেছিলেন তিনি, সেটাকে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, বাংলাদেশ হওয়ার পরে তার মধ্যে সাম্প্রদায়িক উপাদান আমরা দেখতে পাই, বেশি দেখতে পাই কখনো কখনো, এবং তিনি মনে করে এই দেশের রাজনীতি ক্ষতিও করেছেন। ভাসানীর প্রতি খুব শ্রদ্ধা রেখেই আমি বলছি, ভাসানী এদেশের রাজনীতিতে ক্ষতিও করেছেন, কিন্তু তার কাছ থেকে তো এইটা, এর চেয়ে বেশি কি আমরা আশা করতে পারি? তিনি তো তাত্ত্বিক নেতা না, বলতেনও সে কথা। আমার কি লেখাপড়া আছে? আমি রাজনীতি কতটা বুঝি? রাজনীতি বুঝবেন আপনারা, যারা লেখাপড়া শিক্ষিত, লেখাপড়া জানেন, তারা আমাকে রাজনীতি বোঝাবেন। আমি সেটা নিয়ে পাবলিকের কাছে যাব, পাবলিককে কিভাবে বোঝাতে হয় সেটা আমি জানি। আচ্ছা, আমার এই কথাগুলো তো কানে বাজে এখনো, ভাসানী বলতে এইভাবে। তো সেই তারা থেকে অ্যাবন্ডন করে চলে গেছে, পরিত্যাগ করে চলে গেছে, করবেনটা কি? ওনাকে ওনার মতো করে থাকতে হয়েছে। খুব অন্ধকার একটা সময়, আসলে বাংলাদেশ প্রতিষ্ঠা খুব অন্ধকার সময়ের দিকে এই দেশটাকে নিয়ে গেছে। একদিকে আওয়ামী লীগের এই দুর্বৃত্তায়ন, দৌরাত্ম্যপনা, ধ্বংসলীলা, হত্যালীলা, ধর্ষণ লীলা, রক্ষী বাহিনী, লুণ্ঠন, মানে লুটতরাজ, এগুলো আছে। রক্ষী বাহিনী শুধু না, আওয়ামী লীগ নিজেও করেছে, নিজেরাও একেবারে সশরীরই করেছে অনেক কিছু। হ্যাঁ, আর অন্যদিকে এই যে বামপন্থীদের যে মতিচ্ছন্নতা, গোয়ার্তমি, মতিভ্রম আর একটা, হ্যাঁ, মতিভ্রম এবং গোয়ার্তমি, এমন গোয়ার্তমি করেছে, সব ধ্বংস, নিজেরও ধ্বংস হয়ে গেছে।
কি লাভ হয়েছে? যাই হোক, এখন এর মধ্য দিয়েই ভাসানীর মূল্যায়নটা করতে হবে। ভাসানী সম্পর্কে শেষ কথা আমি যেটা বলি সেটা হচ্ছে, ভাসানী ছিলেন, আমি একটা বই লিখেছি রাজনীতির পুনর্বিন্যাসে, মৌলানা ভাসানী জনতা জাগাবার কারিগর, এই জায়গাটাতে আমি বলেছি এই অধ্যায়ে। ভাসানী ছিলেন প্রাচীন যুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি, যিনি তার সন্তানদের দেখতে চেয়েছিলেন আধুনিক যুগের অগ্রদূত রূপে। আচ্ছা, উনি প্রাচীন যুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি। তিনি কিন্তু একজন ধর্মনেতা, ধর্মীয় নেতা। তিনি কিন্তু ইসলামী রাজনীতির বাইরে পুরোপুরি যেতে পারছেন না, কিন্তু চাচ্ছেন যে তার ছেলেরা, অর্থাৎ তার অনুসারী যারা হবে, তার সঙ্গে যে পরবর্তী প্রজন্ম যারা, এরা যাতে সেকুলার রাজনীতিতে সামনে এগিয়ে যায়, এরা যাতে একটা উন্নত জাতি গঠন করে, সমাজ গঠন করে, সেই স্বপ্নটা তিনি দেখতেন। তার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। এটাও কিন্তু ঠিক যে সাম্প্রদায়িকতা কিছু থাকলেও ওনার সাম্প্রদায়িকতা কিন্তু শেখ মুজিব বা ধারে কাছেও দিয়েও যাবে না। তারা যে লেভেলের সাম্প্রদায়িক ছিল, তো শেখ মুজিব তো বলেন যে, বলা হয় যে নিজে হাতে হিন্দুদের মেরে বেরিয়েছিল। এরা তো জাত, জাত তোমার ইয়ে কমিউনাল জাত সাম্প্রদায়িক, জাত সাম্প্রদায়িকতা, এই মুজিব এবং সবাই এরা এই নেতৃত্ব। তার থেকে সেভাবে দেখতে গেলে অনেক উপরের মানের ছিলেন মৌলানা ভাসানী। হ্যাঁ, অনেক উন্নত মানের। এই জন্য আমি তবু মূল্যায়ন করতে হয়, উচিত। আমি এখন যেটা বলছি এইভাবে জাতীয় নেতা বলি নাই, ছিলেন এক সময়, তার মূল্যায়ন হওয়া দরকার। আজকে আগামী দিনের পথ প্রদর্শন, মানে পথ যদি আমরা পেতে চাই ঠিকভাবে, তাহলে আমাদের অতীতটাকে তো মূল্যায়ন করতে হবে, নাকচ করার ব্যাপার না। তাদেরকে ধারণ করে তাদের ভেতরকার ত্রুটি-বিচ্যুতিগুলোকে আমরা বর্জন করব, কিন্তু তাদের যে গৌরবময় যে দিকটা আছে সেগুলোকে গ্রহণ করব, অবশ্যই গ্রহণ করতে হবে। ভাসানীর যে তার যে ত্যাগ, তার যে নির্লোভ ভূমিকা, সাদাসিধে জীবন যাপন করেন, ক্ষমতাও তো জানেন না, ওই রাজনীতিও আসলে উনি ওইভাবে করেন, ক্ষমতা রাজনীতি করেননি। এগুলো তো আমাদের সামনে দৃষ্টান্ত, এগুলোকে আমরা কি করে অগ্রাহ্য করব? এই বাদ দিয়ে তো আমরা হতে পারি না। আজকে যে আমরা এখানে এসেছি, ভাসানীর মতো মানুষদের অবদান আছে তো সেখানে। সমস্ত ত্রুটি বিচ্যুতি স্বীকার করে আমাদের বলতে হবে যে এরা আসলে বিরাট ভূমিকা পালন করেছে আমাদের অগ্রযাত্রায়। এরা না হলে আমরা এটুকু আসতে পারতাম না। আজকে যে কথাগুলো বলতে পারছি, চিন্তার জায়গাতে দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলতে পারতাম না।